স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাষ্ট্রনায়কোচিত নেতা, রাষ্ট্রের নায়ক, জনগণের শান্তির কথা চিন্তা করে, কোনো বিভেদ বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন পছন্দ করছেন। তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে, সেই সঙ্গে ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় নাই, অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। বন্ধুগণ, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। আর এখন আমাদের তরুণ নেতা, যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। ঠিক না? এই স্বপ্নটা মাথায় রাখতে হবে। এদিকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ-কে সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্থাটির 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজকের বৈঠকে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী সহ প্রায় 30টি রাজনৈতিক দল। গতকাল বৈঠকে না থাকলে আজ 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে আলোচনায় যোগ দিয়েছেন জামায়াতে ইসলামী। বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, অমীমাংসিত বিষয় আগামী সপ্তাহে আবারও এই আলোচনা হবে। সকলের আলোচনার পরিপ্রেক্ষিতে ঐকমত্য সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও আলোচনার টেবিলে একই বিষয়গুলোর পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় পরিষদ গঠন সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। সন্ধ্যা 6টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন এই সাবেক প্রধানমন্ত্রী। গত 7 জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বেগম খালেদা জিয়া।
পরদিন হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। 17 দিনের ক্লিনিক পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। বিএনপি নেতা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবি এবং 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজও আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলনের স্লোগানে উত্তাল নগর ভবন। আজও তালা ঝুলছে নগর ভবনে। নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা। দুপুরে নগর ভবনে মশক নিধন কর্মীদের সাথে মতবিনিময় সভার কথা রয়েছে ঢাকা দক্ষিণের শপথবিহীন মেয়র ইশরাকের। গত মঙ্গলবার মেয়র হিসেবে শপথ গ্রহণের আন্দোলন ও জরুরি সেবা কার্যক্রম একই সাথে চালিয়ে নেওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বাকযুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণের সব প্রস্তুতি নিয়ে নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছে ইরান। আর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানে যুক্তরাষ্ট্র, তবে এখনই তাকে হত্যা করা হবে না। এদিকে খামেনি সামাজিক মাধ্যমে পোস্টে বলেছেন যুদ্ধ কেবল শুরু। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, আবারও হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছেন এই বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, তবে তাকে এখনই হত্যা করা হবে না বলেও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইরানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে খামেনি জানান যুদ্ধ কেবল শুরু। এছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সাথে কোনো রকম আপোষ ইরান করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইরান কখনো জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন খামেনি। ক্রমেই ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে বিশ্বমহলে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বললেও তেহরানের ওপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরী পাঠানোর পর এবার মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ঘাঁটি থেকে কয়েকটি F-35 বিমান উড়াল দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরান ইসরায়েলের মধ্যে তুমুল সংঘাত 6ষ্ঠ দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষ। আতঙ্কে দিন পার করছে দুই দেশের মানুষ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের বাংলাদেশ সীমান্তে আটক করেছে বিজিবি জানায় ভোরে মুষলধারে বৃষ্টির সময় 20 জনকে পুশিন করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে তাদের আটক করেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে। পরবর্তীতে আইন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আটক 20 জনকে হস্তান্তর করা হবে। তাদের বাড়ি কুড়িগ্রামে। গত 1 মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলো দিয়ে 45 জনকে পুশিন করেছে বিএসএফ। নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 7টার দিকে সৈয়দপুর রংপুর কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে দুমড়ে মুচড়ে আটকে যায়। এতে মোটরসাইকেলে থাকা 2 জন ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনায় বাস জব্দ করা হয়েছে, তবে বাস চালক পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 5 জন। বিস্ফোরণে ধসে
পড়েছে দ্বিতল ভবনটির দেয়াল। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের বাধিয়ার পাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন জাহানারা, জুয়েল, শান্ত, হাওয়া আক্তার, জহুরুল ইসলাম। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা। প্রাথমিক ধারণা, সকালে রান্নার সময় লাইন গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।